বাংলাদেশের রাজনীতিতে একজন তরুণ নেতার মৃত্যু, যেটা জন্ম দিয়েছে এক জটিল আর খুব অস্বস্তিকর এক ধাঁধার। ওসমান হাদির এই হত্যাকাণ্ডটা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, আর এর পেছনে যে ক্ষমতার অদৃশ্য খেলা চলছে তা নিয়ে তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। চলুন, এই পুরো ঘটনার জটটা আসলে কোথায়। ঘটনাটা ঘটেছিল খুব দ্রুত আর মর্মান্তিকভাবে। দেখুন, ২০২৫ সালের ১২ই ডিসেম্বর জুমার নামাজের ঠিক পরেই পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকায় চিকিৎসার পর ১৫ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলো, কিন্তু শেষ রক্ষা হল না। ১৮ ডিসেম্বর তিনি মারা যান। আর এই কয়েকটা দিনই বাংলাদেশের রাজনীতির মোড়কে এক অনিশ্চিত দিকে ঠেলে দিল। কিন্তু এখানেই আসল প্রশ্নটা সামনে চলে আসে, এমন একটা প্রশ্ন যা কোনো স্বাভাবিক রাজনৈতিক যুক্তির সাথে মেলে না। জুলাই আন্দোলনের একেবারে প্রথম সারির নেতাদের বাদ দিয়ে কেন তৃতীয় বা চতুর্থ সারির একজন অ্যাক্টিভিস্টকে টার্গেট করা হলো? মানে পলিটিক্যাল কিলিংয়ের যে সাধারণ হিসাব নিকাশ, সেটা এখানে একদমই খাটছে না। আর এটাই আমাদের এই পুরো বিশ্লেষণের স্টার্টিং পয়েন্ট। তো এই ধাঁধার জট খুলতে হলে আগে আমাদের জানতে হবে এর কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটাকে। কে ছিলেন এই ওসমান শরীফ হাদি, যার উত্থান আর পতন দুটোই ছিল সমান নাটকীয়? হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের একজন সংগঠক। এটা তরুণদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি কোনো প্রতিষ্ঠিত জাতীয় নেতা, পরিচিত একাডেমিক বা ডাকসাইটে ছাত্রনেতা ছিলেন না। মূলধারার রাজনীতিতে তার আশাটা ছিল অনেকটা ধূমকেতুর মতো। বিশেষ করে ঢাকার তরুণ, অনলাইন কেন্দ্রিক এবং ইসলামপন্থী দর্শকদের মধ্যে তিনি অবিশ্বাস্য দ্রুততায় জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি কিন্তু খুব সুনির্দিষ্ট কিছু কৌশলের উপর ভিত্তি করে তার এই পলিটিক্যাল ব্র্যান্ডটা তৈরি করেছিলেন। প্রথমত, খুবই জোরালো ভারতবিরোধী বক্তব্য, যা সহজেই মানুষের আবেগ উস্কে দেয়। এরপর ইনসাফ, জুলুম এই ধরনের ইসলামিক টার্ম ব্যবহার করে নিজের বক্তব্যে একটা ধর্মীয় বৈধতা দেওয়ার চেষ্টা। শুধু তাই না, কাওয়ালিকে হালাল সংস্কৃতি বলে প্রচার করে মূলধারার সংস্কৃতির একটা বিকল্প দাঁড় করানোর চেষ্টা করেছেন। এমনকি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে শুধুমাত্র ইসলামের কবি হিসেবে দেখানোর একটা প্রবণতা ছিল। আর সবকিছুর উপরে ছিল তার কট্টর আওয়ামী লীগ বিরোধী অবস্থান। এই সবগুলো মিলিয়েই তিনি একটা নির্দিষ্ট ঘরানার পপুলিস্টদের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। আচ্ছা, এবার আসা যাক গল্পের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে অমীমাংসিত অংশে। এখানেই রহস্যটা আরও গভীর হয়। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে জুলাই আন্দোলনের মূল নেতারা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, যাদের কোনো সিকিউরিটি ছিল না, যারা ছিলেন একেবারে সহজ টার্গেট। আর অন্যদিকে তাদের সবাইকে উপেক্ষা করে হত্যা করা হলো তৃতীয় বা চতুর্থ সারির একজন অ্যাক্টিভিস্ট ওসমান হাদিকে। এটা কি লজিক্যাল? সোর্সের বিশ্লেষণ অনুযায়ী এখানে একটা খুব যৌক্তিক প্রশ্ন উঠে আসে। একটু ভেবে দেখুন তো, এমন একজনকে মেরে কার লাভ হতে পারে, যার মৃত্যু হত্যাকারীদের বিরুদ্ধেই মানুষের রাগ আরও বাড়িয়ে দেবে? আওয়ামী লীগ হোক বা অন্তর্বর্তীকালীন সরকার, যেই করুক না কেন, রাজনৈতিকভাবে এটা তো একটা আত্মঘাতী পদক্ষেপ। তাহলে আসল খেলোয়াড়টাকে? রহস্যের গভীরে যেতে হলে আমাদের তাকাতে হবে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ আর তার কানেকশনগুলোর দিকে। অনেক পর্যবেক্ষকই মনে করেন ইনকিলাব মঞ্চ আসলে জামায়াতে ইসলামের একটা, বলা যেতে পারে, অল্টারনেটিভ ফেস হিসেবে কাজ করছিল। যেমন ধরুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ইনকিলাব মঞ্চ যখন একেবারে সোচ্চার, তখন জামায়াত কিন্তু কৌশলগতভাবে চুপ ছিল। মানে, যে কথাগুলো জামায়াত সরাসরি বলতে পারছিল না, সেগুলোই ইনকিলাব মঞ্চের মুখ দিয়ে বলানো হচ্ছিল। আর তাদের ফান্ডিং নিয়ে যে রহস্য, সেটা একটা ঘটনা থেকেই স্পষ্ট বোঝা যায়। একটা লাইভ ভিডিওতে দেখা যায় একজন লোক এসে হাদির পকেটে ৫০,০০০ টাকা গুজে দিয়ে চলে যাচ্ছেন। হাদি বললেন তিনি লোকটাকে চেনেন না, কিন্তু পরে সেই লোকটা দাবি করেন যে তাদের মধ্যে ভালোই পরিচয় ছিল। তার মানে দুজনের একজন তো মিথ্যা বলছেন। কিন্তু কেন? অর্থের উৎসটা গোপন রাখার জন্য? কিন্তু হত্যাকাণ্ডের তদন্তে যা বেরিয়ে এলো তা ছিল রীতিমতো এক ফাইন্যান্সিয়াল বোমশেল। সরকারি তদন্তকারী সংস্থাগুলো প্রধান সন্দেহভাজনের সাথে জড়িত প্রায় ১১৭ থেকে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে। ভাবা যায়, একটা পলিটিক্যাল কিলিংয়ের জন্য এত বিপুল পরিমাণ টাকা, এটা কোনো সাধারণ অপরাধের চিত্র হতে পারে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই অর্থের পরিমাণ আর এর লেনদেনের ধরনটা কোনো যুক্তিতেই মিলছে না। বেশিরভাগ টাকাই ছিল আনক্যাশড চেক, মানে ক্যাশ করা হয়নি। একদিকে এত বিপুল পরিমাণ টাকা, আরেকদিকে এমন আনাড়ি এক্সিকিউশন, হিসাবটা একেবারেই মিলছে না। এটাই তত্ত্বটাকেই প্রশ্নের মুখে ফেলে দেয় যে এটা একটা সাধারণ রাজনৈতিক হত্যাকাণ্ড, আর ইঙ্গিত দেয় আরও গভীর কোনো খেলার দিকে। যে কোনো অপরাধের মোটিভ বুঝতে হলে একটা ক্লাসিক প্রশ্ন করতে হয়, কুই বোনো, মানে কার লাভ হলো? হাদির মৃত্যুর পর আসলে কি ঘটেছে, আর এই ঘটনা থেকে কে সবচেয়ে বেশি লাভবান হয়েছে? চলুন সেটাই দেখি।
এই টেবিলটা দেখলে পুরো রাজনৈতিক হিসাবটা পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের ঘৃণা বেড়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে একমাত্র লাভবান পক্ষ হিসেবে সামনে চলে এসেছে জামায়াত ঘনিষ্ঠ ব্লক। তারা একজন শহীদ পেয়েছে আর নিজেদের সমর্থকদেরকে নতুন করে মাঠে নামানোর একটা বড়সড় উপলক্ষ পেয়েছে। হাদির মৃত্যুর পর তাকে শহীদ হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে যেন একটা সাজানো চিত্রনাট্য মঞ্চস্থ হতে শুরু করল। তার জানাজায় ছিল অভূতপূর্ব ভিড়, জাতীয় কবির সমাধির পাশে তাকে দাফন করা হয়। এটা একটা বিরাট সিম্বলিক পদক্ষেপ। তার পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হলো, কূটনৈতিক পদ দেওয়া হলো, আর সবশেষে ইনকিলাব মঞ্চ রাস্তায় নেমে সহিংস প্রতিবাদ শুরু করল, যা এক ধরনের নিয়ন্ত্রিত অস্থিতিশীলতা বা স্টেবল অ্যানার্কি তৈরি করে। কিন্তু এই লড়াইটা শুধু রাজপথে সীমাবদ্ধ ছিল না। আসল খেলাটা চলছিল ডিজিটাল দুনিয়ায়, একটা পরিকল্পিত ন্যারেটিভ তৈরির জন্য। সোর্স মেটেরিয়াল বলছে টানা প্রায় 2.5 মাস ধরে শত শত সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন চালানো হয়েছে। এর একটাই লক্ষ্য ছিল হাদি ইস্যুটাকে অন্য সব জাতীয় খবরের ওপরে ট্রেন্ডিংয়ে রাখা। বুঝতেই পারছেন, এটা কোনো স্বতঃস্ফূর্ত শোকের বহিঃপ্রকাশ নয়, বরং একটা পরিকল্পিত মেমোরি ম্যানেজমেন্টের পরিষ্কার ইঙ্গিত। আর এই পুরো ঘটনাটাই আমাদের একটা টার্মের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, ডেথ পলিটিক্স বা মৃত্যুর রাজনীতি। এটা এমন এক কৌশল যেখানে কোনো ব্যক্তির মৃত্যুকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটা ন্যারেটিভ তৈরি করা হয়, তাকে একটা সুপার সিম্বল বানানো হয়, আর মানুষের আবেগকে কাজে লাগিয়ে জনমতকে নিজেদের পক্ষে আনা হয়। ওসমান হাদির ঘটনাটা যেন এর একটা পাঠ্য বইয়ের উদাহরণ। সব শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি এই হত্যাকাণ্ড আর এর পেছনের ওই 127 কোটির টাকার রহস্যের আসল সত্যিটা কোনো দিনই সামনে না আসে, তাহলে কি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এই একই বিপজ্জনক খেলার পুনরাবৃত্তি আমরা দেখতে থাকব? এই প্রশ্নটাই আমাদের সবার ভাবনার জন্য রইল।